আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বাংলাদেশ ও জাপানের শিক্ষা ব্যবস্থার তুলনামূলক বিবরণ দিন। তো এই প্রশ্নটি বিভাগীয় পরীক্ষায় কয়েকবার এসেছিল ইতিপূর্বে, তো আবার যদি আসে সেজন্য আজকের আলোচনা। তো প্রথমে আমরা ভূমিকা লিখব। ভূমিকাতে লিখতে পারি এইভাবে: পৃথিবীর সকল দেশের শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য একই, তাই না? এবং আধুনিক ও দক্ষ মানব সম্পদ গড়ে তোলা, এরকম কিছু ভূমিকা লিখব। তারপরে লিখব যে জাপানের বিশেষ করে এবং বাংলাদেশের দুটি রাষ্ট্রের যে শিক্ষা ব্যবস্থা তুলনামূলক পার্থক্য নিম্নে উপস্থাপন করা হলো। কিন্তু উপরে কিন্তু ভূমিকা লিখতে হবে সুন্দর করে। একটু ভূমিকা আমরা বই পড়লে পারবো, সমস্যা নেই। আমরা মূলত বেসিক পার্থক্যটা এই যে শখ আকারে আলোচনা করার চেষ্টা করছি। ক্ষেত্রসমূহ বাংলাদেশ এবং জাপান। প্রথমে আসি শিক্ষা ব্যবস্থা। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার 4টি স্তর, যথাক্রমে এই যে এই প্রাক প্রাথমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা এবং উচ্চশিক্ষা। এবং জাপানের ক্ষেত্রেও কিন্তু এই বিশেষ করে 4টা স্তর, যথাক্রমে প্রাক প্রাথমিক, মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা। তাহলে এইখানে লক্ষ্য করি বাংলাদেশে প্রাক প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চশিক্ষা। আর এখানে মাধ্যমিক প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চশিক্ষা। প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, উচ্চশিক্ষা, এই 4টা। তাহলে এখানে বেসিক পার্থক্য তেমন নয়। পার্থক্য হচ্ছে নিম্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দুটো অংশে ভাগ করেছে। আমাদেরও মাধ্যমিকে 2টি স্তর আছে, কিন্তু টোটালটাই মাধ্যমিক হিসেবে 6 থেকে 10 পর্যন্ত ধরা হয় আমাদের, ঠিক আছে? এবার আসি ক্রেডিট সিস্টেম। বাংলাদেশে ক্রেডিট সিস্টেমে চালু নাই, কিন্তু জাপানে এই ক্রেডিট সিস্টেম চালু রয়েছে। ক্রেডিট সিস্টেম চালু রয়েছে, লক্ষ্য করি। আরও পার্থক্য যেগুলি আছে, প্রাক প্রাথমিকে বাংলাদেশে কী শেখানো হয়, জাপানে কী শেখানো হয়। প্রাক প্রাথমিকে এর সময় হচ্ছে আমাদের 4 থেকে 6 বছরের শিশুদের প্রাক প্রাথমিকে ভর্তি করা হয়। এবং এই যে ঐচ্ছিক, বৈতনিক ও অবৈতনিক, এবং এটা বাধ্যতামূলক না। এটা কেউ যদি ইচ্ছা পোষণ করে সেটি বিশেষ করে অবৈতনিকভাবেও এটি শেখার সুযোগ রয়েছে। আবার বেতন প্রদানের মাধ্যমে শিক্ষা, বেসরকারিভাবে শিক্ষার সুযোগ রয়েছে। বিভিন্ন এই যে সরকারি বেসরকারি বিশেষ করে ছোটোখাটো কিন্ডারগার্টেন স্কুল এবং কেজি স্কুল, মসজিদেও কিন্তু শেখানো হয় এই যে প্রাক প্রাথমিক শিক্ষাগুলি। এবার আসি জাপানে। জাপানে 3 থেকে 5 বছরের শিশুদের জন্য এই সুযোগ রয়েছে। আমাদের যেমন 4 থেকে 6, আর জাপানে 3 থেকে 5 বছরের শিশুদের প্রাক প্রাথমিকে পড়ার সুযোগ রয়েছে। এখানে ঐচ্ছিক, অবৈতনিক, বৈতনিক বিভিন্নভাবে সুযোগ রয়েছে। নার্সারি প্লাস কেজি এইখানে পড়ানো হয়। এখানে তেমন পার্থক্য নাই। যেমন আমাদের এখানে বিশেষ করে মসজিদ আছে, জাপানে তার মসজিদে শেখানো হয় না। এবার আসি প্রাক প্রাথমিকের লক্ষ্য কী। প্রাক প্রাথমিকের শিক্ষার লক্ষ্য 2 দেশে একই রকম। শিশুদের শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করা, মানে পড়াশোনার জন্য শিশুদেরকে শারীরিক ও মানসিকভাবে তাদেরকে প্রস্তুত করা। 2 দেশে একই সিস্টেম, দুইটা উদ্দেশ্যই এক। এবার আসি প্রাথমিক। বাংলাদেশে প্রাথমিকে এই 1ম থেকে 5ম শ্রেণী পর্যন্ত, এবং এখানে অবৈতনিক এবং বাধ্যতামূলক। প্রাথমিক শিক্ষা সবার জন্য অবৈতনিক, মানে আমাদের বাংলাদেশের প্রাথমিক স্কুলগুলোতে অবৈতনিকভাবে পড়ানো হয় এবং বাধ্যতামূলক। এটার মেয়াদ 5 বছর, 1ম শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত। এবং এই 6 থেকে 11 বছরের শিশুরা প্রাথমিকে লেখাপড়া করে বাংলাদেশে। এবার আসে জাপানে। জাপানে এই 1ম থেকে 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা, 1ম থেকে অর্থাৎ 1 থেকে 6, এবং এই পড়াও বাধ্যতামূলক। জাপানে, বাংলাদেশে যেমন বাধ্যতামূলক, ওদেশেও বাধ্যতামূলক। 6 বছর মেয়াদি। আমাদের যেমন প্রাথমিক 5 বছর মেয়াদি, জাপানে 6 বছর মেয়াদি। এখানে একটু বেসিক পার্থক্য রয়েছে। এবং 6 থেকে 15 বছরের শিশুদের এই বিশেষ করে জাপানে প্রাথমিক শিক্ষা লেখাপড়া করতে পারে। এবার আসি প্রাথমিক শিক্ষার তো এবার আসি প্রাথমিক শিক্ষার লক্ষ্য কী, তাই না? লক্ষ্য বাংলাদেশ এবং জাপানের একটু পার্থক্য আছে লক্ষ্যের ক্ষেত্রে। যেমন বাংলাদেশের ক্ষেত্রে কী করা হয়, শিশুদের শারীরিক, মানসিক, সামাজিক ও মানবিক বিকাশে মাধ্যমে গড়ে তোলে। শারীরিক, মানসিক, সামাজিক এবং মানবিক বিকাশ সাধনের মাধ্যমে শিশুদের গড়ে তোলা, এটা হচ্ছে লক্ষ্য প্রাথমিকের। বাট জাপানের যে লক্ষ্য সেটি হচ্ছে শিশুদের জীবনমুখী ও বিজ্ঞানভিত্তিক শিক্ষায় শিক্ষিত করা হয়, তাই না? জীবনমুখী ও বিজ্ঞানভিত্তিক শিক্ষায় শিক্ষিত করা জাপানে কিন্তু। এবার আসি এই মাধ্যমিক স্তর। মাধ্যমিকে বাংলাদেশে 3টে স্তর রয়েছে, যথাক্রমে নিম্ন মাধ্যমিক,
মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। নিম্ন মাধ্যমিকে ষষ্ঠ থেকে অষ্টম, মাধ্যমিকে নবম দশম, আর উচ্চ মাধ্যমিকে একাদশ দ্বাদশ। একাদশ দ্বাদশকে আমরা উচ্চ মাধ্যমিক বলি, তাই না? কিন্তু জাপানে আবার দুইটা স্তর, একটা হচ্ছে এই নিম্ন মাধ্যমিক সপ্তম থেকে নবম, আর একটা হচ্ছে উচ্চ মাধ্যমিক দশম থেকে দ্বাদশ, তাই না? 10, 11, 12 এই 3 ক্লাস হচ্ছে উচ্চ মাধ্যমিক। এবার আসি মাধ্যমিকে আবার বিভিন্ন স্তর, উচ্চ মাধ্যমিকে বিভিন্ন স্তর আছে। উচ্চ মাধ্যমিকে বাংলাদেশে 3টা স্তর, যথাক্রমে এই বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা, বিজ্ঞান গ্রুপ, মানবিক গ্রুপ এবং ব্যবসায় শিক্ষা গ্রুপ। অন্যদিকে জাপানে 2টা স্তর, একটা হচ্ছে সাধারণ শিক্ষা আর একটা হচ্ছে বিশেষ শিক্ষা। সাধারণ শিক্ষা আর একটা হচ্ছে বিশেষ শিক্ষা। এবার আসি উচ্চশিক্ষার স্তর। উচ্চ শিক্ষা, তাই না? উচ্চ শিক্ষা মানে কি? বিশেষ করে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে বিশ্ববিদ্যালয় কলেজে যেগুলি পড়ানো হয়, যেমন 4 বছর মেয়াদী স্নাতক বাংলাদেশে প্রচলন রয়েছে, অনার্স যাকে বলা হয়, এবং 1 বছর বা 2 বছর মেয়াদী স্নাতকোত্তর আছে। আবার 2 বছর মেয়াদী অন্যান্য কোর্সেও ভর্তি হওয়ার সুযোগ আছে, 2 বছর 3 বছরের বিভিন্ন ডিপ্লোমা কোর্স আছে, তাই না? অন্যদিকে জাপানে 4 বছর মেয়াদী স্নাতক কোর্স, অর্থাৎ স্নাতক সব জায়গায় 4 বছর, এবং 1 বছর মেয়াদী স্নাতকোত্তর, এবং 2-3 বছরের মেয়াদী অন্যান্য কোর্স রয়েছে। এখানে প্রায় মিল আছে, তাই না? এবং পাঠ্যক্রম, যেটা গুরুত্বপূর্ণ, পাঠ্যক্রম বাংলাদেশে তো বিশেষ করে সরকারিভাবে এনসিটিবি এই প্রণয়ন করে থাকেন, সরকারিভাবে, কেন্দ্রীয়ভাবে, তাই না? এবং কিন্তু জাপানি স্থানীয়ভাবে শিক্ষকরা প্রণয়ন করে থাকেন পাঠ্যসূচি। পাঠ্যসূচি বলতে কি, পাঠ্যক্রম মানে বইয়ের যে কি পড়াবে সেই সমস্ত বিষয়গুলি সরকার ঠিক করে দেয়। বাংলাদেশে এনসিটিবি কর্তৃক প্রণয়ন বই একটা পাঠায়, টেক্সট বুক, তার ভিত্তিতে আমরা পড়াই, তাই না? কিন্তু জাপানে কি করে, স্থানীয়ভাবে শিক্ষকরা প্রণয়ন করে, স্থানীয় শিক্ষকরা। এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু, ফলে কি হয়, শিক্ষকদের উৎকর্ষতা বাড়ে। এবার আসি ভর্তি পরীক্ষা। বাংলাদেশে জাতীয়, স্থানীয়, সরকারি, বেসরকারি বিভিন্ন প্রকার কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তিকে কেন্দ্রীয়ভাবে গ্রহণ করা হয়। কেন্দ্রীয়ভাবে গ্রহণ করা হয় না, বিচ্ছিন্নভাবে গ্রহণ করা হয়। যেমন আমাদের এইখানে ভর্তি পরীক্ষাগুলি এক এক বিশ্ববিদ্যালয়ে এক এক সময় দেয়, যদিও এখন বর্তমানে এই গুচ্ছ পদ্ধতিতে কিছু বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিচ্ছে, তাই না? কিন্তু সেখানে সংখ্যা তুলনামূলক কম। এখানে কলেজে একরকম পরীক্ষা হচ্ছে ভর্তি, তারপরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি একরকম হচ্ছে, বুয়েটে একরকম হচ্ছে, মেডিকেলে একরকম হচ্ছে। তাহলে বিভিন্নভাবে পরীক্ষা নেওয়া হয়, ভর্তি পরীক্ষা বাংলাদেশে। জাপানে জাতীয়, স্থানীয়, সরকারি, বেসরকারি সকল প্রকার বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কেন্দ্রীয়ভাবে পরীক্ষা গ্রহণ করা হয়। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যাপারটা জাপানে কিন্তু কেন্দ্রীয়ভাবে একসাথে পরীক্ষা গ্রহণ করা হয়, আর বাংলাদেশে বিচ্ছিন্নভাবে। উচ্চশিক্ষার প্রতিষ্ঠান এর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজ বাংলাদেশে প্রচলিত রয়েছে, এবং ঐচ্ছিক, এবং এটি কিন্তু অবৈতনিকভাবে এটি ঐচ্ছিক, পড়া বাধ্যতামূলক না, যার ইচ্ছা তারা পড়বে। জাপানেও ঐচ্ছিক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজে ভর্তি করানো হয়। এই দুটো সেম, পার্থক্য নাই তেমন উচ্চশিক্ষার প্রতিষ্ঠানের মধ্যে। শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের বিএড, এমএড ডিগ্রি বাধ্যতামূলক করা হয় সাধারণত। পরবর্তীতে বিএড না থাকলেও তারা করে নিতে পারে বিএড, এমএড। এছাড়াও এই যে চাকুরিকালীন বিভিন্ন প্রশিক্ষণ রয়েছে, ঠিক আছে, বিশেষ করে ইন সার্ভিস ট্রেনিং যেগুলি। অন্যদিকে জাপানে 1 বছর মেয়াদি শিক্ষাগত সনদ গ্রহণ করতে হয়। এছাড়াও চাকুরিকালীন প্রশিক্ষণ রয়েছে। তাহলে আমাদের এখানে কিন্তু বিএড, এমএড এগুলো এই ডিগ্রি অর্জন করতে হয়। আর জাপানে 1 বছর মেয়াদি শিক্ষাগত সনদ আছে একটা, সেটা গ্রহণ করতে হয়। এছাড়াও চাকরিকালীন প্রশিক্ষণ তো আছেই। এরপরে মূল্যায়ন প্রক্রিয়া, ঠিক আছে, পরীক্ষা পদ্ধতি। বাংলাদেশে পিইসি প্রাইমারি শেষে, তারপর জেএসসি, এটা বর্তমানে কয়েক বছর হয়নি, আবার ভবিষ্যতে হতে পারে। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে জেএসসি 8ম শ্রেণীতে পরীক্ষাটা নেওয়া হয়, 8ম শ্রেণী শেষে। এসএসসি, এইচএসসি, তাই না, ইত্যাদি পাবলিক পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন করা হয় বাংলাদেশে, বিশেষ করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত। অন্যদিকে জাপানে উচ্চ মাধ্যমিক পর্যন্ত অটো প্রমোশন, পরীক্ষা নেয় অটো প্রমোশন। দারুণ, তাই না? আচ্ছা, অটো প্রমোশন হলেও তারা কিন্তু অনেক কিছু শিখে, ফাঁকি দেয় না। তো এই হচ্ছে এই
বাংলাদেশ এবং জাপানের শিক্ষা ব্যবস্থার মধ্যে তুলনামূলক বিবরণ। তবে পরিশেষে বলতে পারি ওই যে পৃথিবীর সকল দেশেই শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে, শিক্ষার্থীদেরকে মানবিক, বিশেষ করে মানবিকভাবে গড়ে তোলা এবং তাদের পাশাপাশি এই শিক্ষার্থীদেরকে জীবনমুখী শিক্ষাদানের মাধ্যমে তাদেরকে বাস্তবিক জীবন সম্পর্কে, সমাজ সম্পর্কে, রাষ্ট্র সচেতনতা সম্পর্কে বিশেষ করে অবগত করা। তারপরেও বিভিন্ন দেশের শিক্ষা পদ্ধতির মধ্যে তুলনামূলক কিছু পার্থক্য রয়েছে, যা উপরে উপস্থাপন করা হলো, তাই না? এভাবে শেষে আবার উপসংহারে কিছু লিখতে পারি। তো প্রিয় সুধীবৃন্দ, এই ছিল আজকের আলোচনা। আমি একটা একটা করে প্রশ্ন সমাধানের চেষ্টা করি। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।